হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আমরা স্টার্ট করলাম আজ থেকে এনটিপিসির প্র্যাকটিস সেট। অ্যাকচুয়ালি আজ থেকে স্টার্ট করছি এমনটা বলাটা ভুল হবে, কারণ এর আগে আমার 4টে বা 5টা সেট করিয়েছিলাম, একটু স্টপ ছিল কারণ জিওমেট্রি করাচ্ছিলাম। তারপরে আবার তোমাদের এটা কিন্তু রিভাইভ করলো। তো বলতে পারো আমাদের রিভাইভ যেটা আগে হচ্ছিল সেটা আবার পুনরায় শুরু হলো, ঠিক আছে, বা রিভাইভ করলো। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নাও। এই সেটটা তোমাদের মানে এই যে সেটগুলো করাবো এটা একদিন অন্তর একদিন আমি দেওয়ার চেষ্টা করব, এবং এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি দুটোর জন্যই ইউজফুল হবে। এই প্রশ্নটা যেমন রেলওয়ে গ্রুপ ডি থেকেই তুলে দেওয়া। একটি ট্রেন দুটি বালিকাকে যথাক্রমে যারা কিনা যথাক্রমে 3 কিমি এবং 6 কিমি গতিবেগে হাঁটছে তাদেরকে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করলো কত সেকেন্ডে? 36 সেকেন্ডে এবং 30 সেকেন্ডে যথাক্রমে। অর্থাৎ প্রথম বালিকা, দুজন বালিকা আছে, একজন হাঁটছে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আরেকজন হাঁটছে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ট্রেনটা বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ বালিকারা যেদিকে হেঁটে যাচ্ছে তার বিপরীত দিক থেকে ট্রেনটা আসছে। বালিকারা যদি এদিকে হেঁটে যায়, ট্রেনটা কিন্তু এদিক থেকে এদিকে আসছে। এবং কি করলো, ওই ট্রেনটা অতিক্রম করছে ওই দুজন বালিকাকে 36 সেকেন্ডে এবং 30 সেকেন্ডে যথাক্রমে। তো ট্রেনটার দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো, প্রথমে তোমাদের শর্টকাটটা বলে দিই, ঠিক আছে। দেখো, এই লং প্রসেসটা বড্ড বড়। এর যদি তুমি লং করতে যাও তাহলে তোমাকে ধরতে হবে ট্রেনের গতিবেগ হচ্ছে এই, ঠিক আছে, এবং তার সঙ্গে টাইমকে ইকুয়াল করতে হবে, মানে টাইমকে ইনটু করতে হবে, করে দুবার দৈর্ঘ্য বার করে তাকে ইকুয়াল করলে উত্তর বেরিয়ে যাবে। আমি তোমাদের রেশিও মেথডে অঙ্কটাকে 2 সেকেন্ডে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। হয়তো বোঝাবো বলে টাইম লাগবে, বাট খাতায় যদি এই এফেক্টটাকে তোমরা করো, এই প্রসেসটাকে তোমরা যদি এফেক্টিভলি করো, তাহলে দেখবে 5 থেকে 6 সেকেন্ড খুব বড় তোমার টাইম লাগবে, ইনফ্যাক্ট ওরালি সলভ হয়ে যায়। দেখো, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি পয়েন্ট হচ্ছে এই দুটো টাইম, এই যে টাইম রয়েছে, ঠিক আছে। আর আমরা আরেকটা ধারণা জানি, এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা বার করার জন্য আমরা আরেকটা ধারণা জানি। কি জানি? যে টাইম রেশিও স্পিড রেশিওর উল্টো হয়, ঠিক আছে। তো লেটস টেক দ্য টাইম। তো টাইম রেশিও কত বলেছে আমাদের? দেখতে পাচ্ছ 36 আছে, আর এদিকে আমাদের কত আছে? 30। তো টাইম রেশিও আমাদের কী বেরোচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 6:5 বেরোচ্ছে, ঠিক আছে। এটা টাইম রেশিও, ওকে। তাহলে স্পিড রেশিও কী হবে? এক্স্যাক্টলি এর উল্টো হয়ে যাবে। স্পিড রেশিও 5:6 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ স্পিডের মধ্যে পার্থক্য আসছে। এই স্পিডের মধ্যে পার্থক্য আসছে কেন? কারণ ট্রেন তো সেম গতিবেগেই চলছে। ট্রেনের গতিবেগের ভ্যারিয়েশন কোথাও বলা নেই যে ট্রেন গতিবেগ কমাচ্ছে বা বাড়াচ্ছে। দ্যাট মিনস আমরা ধরে নেবো ট্রেন সেম গতিবেগেই চলছে। কিন্তু প্রবলেম হচ্ছে বালিকাদের গতিবেগ। একজনের গতিবেগ 3, একজনের গতিবেগ 6। ওই কারণে এখানে গতিবেগের উপর পার্থক্য আসছে। তোমরা বলবে স্যার ট্রেন তো বালিকাদের অতিক্রম করছে, তো বালিকাদের গতিবেগ ইম্পর্টেন্ট কেন? কারণ রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যদি দুজনেই গতিমান হয় তাহলে দুজনের স্পিডই টাইমকে এফেক্ট করে, ঠিক আছে। ভালো করে বুঝবে, দুজনেই যদি গতিমান থাকে এবং তারা যদি একে অপরের দিকে যাচ্ছে, একে অপরের দিকে যাওয়াকেই বিপরীত দিক থেকে অতিক্রম করা বলে। তুমি তোমার বাড়ির দিকে যাচ্ছ আর তোমার বাড়ির দিক থেকে একজন তোমার দিকে যাচ্ছে, তাহলে দুজন দুজনকে বিপরীত দিকে যাচ্ছ একে অপরের, কিন্তু দুজন তো মুখোমুখি যাচ্ছ, তাই না? এই যে বিপরীত দিক থেকে এসে অতিক্রম করা, একে বলা যায় মুখোমুখি অতিক্রম করা, ঠিক আছে। বালিকারা যেদিকে যাচ্ছে ট্রেনটা তার বিপরীত দিক থেকে এসে তাদেরকে অতিক্রম করছে, এবং এখানে দুজনেই গতিমান, ট্রেনের গতি আছে, ওদের দুজনেরও গতি আছে। তখন কী হয়? রিলেটিভ স্পিড কাজ করে, মানে দুজনের গতিবেগই টাইমকে এফেক্ট করে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে টাইমের রেশিও যখন স্পিডে নেব, উল্টো রেশিও যখন স্পিডে নেব, তখন আমরা দেখব যে একটা পার্থক্য আসছে। কতর পার্থক্য আসছে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, 1 ইউনিটের পার্থক্য আসছে। এই পার্থক্য আসছেটা কেন? এই কারণেই আসছে, জাস্ট মিনিট, এই কারণেই আসছে কারণ এই যে গতিবেগের পার্থক্য হচ্ছে, ট্রেন তো সেম গতিবেগেই চলছে কিন্তু বালিকারা গতিবেগের তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তো এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 3 ইউনিট। কোন 3 ইউনিট? এই 6 আর 3 বিয়োগ করো। এখানে যদি 7 আর 3 থাকতো তাহলে এখানে হতো 4 ইউনিট। এই 6 আর 3কে বিয়োগ করছো তুমি, এই 3 নয় কিন্তু, এই 6 আর 3কে বিয়োগ করছো, কারণ আমরা এখানে স্পিডের কি নিয়েছি দেখতে পাচ্ছ, ডিফারেন্স নিয়েছি। এটা 5, এটা 6। এখানে যখন ডিফারেন্স দিচ্ছি এখানে একটা কিছু ডিফারেন্সই বসবে। ডিফারেন্স ইকুয়াল টু ডিফারেন্সই হয়। রেশিও ডিফারেন্স, এটা রিয়েল ডিফারেন্স। রিয়েলে আমাদের গতিবেগ কত? 6 আর 3, আমাদের পার্থক্য কত? 3, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারো তার জন্য আমি এখানে লিখেও দিচ্ছি, তোমাদের অসুবিধা তোমাদের পরে হতে পারে। 6 - 3 = 3। তো এই 1 ইউনিটের ভ্যালু আমার কত দাঁড়াচ্ছে? 3 কিলোমিটার পার আওয়ার, কারণ ঘন্টায় 3 কিলোমিটার পার আওয়ার বলেছে, ঠিক আছে। তাহলে তুমি বলো এই 5 ইউনিটের ভ্যালু কী দাঁড়াবে? কোন 5 ইউনিট তাও দেখিয়ে দিই। এই 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালু কী দাঁড়াবে? ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 5 × 3, এসব তো মুখে করতে পারবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। 15 কিলোমিটার পার আওয়ার। এটা 15 কিলোমিটার পার আওয়ারে বেরিয়েছে, কিন্তু দূরত্ব বা তোমরা যেটাকে বলবে দৈর্ঘ্য, সেটা দেখতে পাচ্ছ এখানে আছে মিটারে। তার মানে এই 15 কিলোমিটার পার আওয়ারকে আমাকে কোনোভাবে মিটারে নিয়ে যেতে হবে। তো আমরা আরেকটা ফর্মুলাও জানি যে
টাইম ইন্টু স্পিড করলে আমরা ডিস্ট্যান্স পাই, এখানে দৈর্ঘ্য পাই। টাইম ইন্টু স্পিড করলে আমরা কী পাই, এখানে দৈর্ঘ্য পাই। ঠিক আছে, তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রথম ক্ষেত্রে টাইম কত লেগেছে। আমরা প্রথমটাই কেন নিচ্ছি, কারণ আমরা প্রথমটা স্পিড বার করেছি। তুমি চাইলে 6 ইউনিটের ভ্যালু বার করেও তুমি অ্যান্সার করতে পারবে, তখন সেক্ষেত্রে তোমাকে 30টা নিতে হবে। আমরা প্রথম স্পিডটা নিচ্ছি, তাহলে প্রথম স্পিডের ভ্যালু 15 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছে, তার মানে প্রথমের সঙ্গে যুক্ত সব কিছু আমাদের নিতে হবে। তো প্রথম যে মেয়েটিকে ট্রেন অতিক্রম করেছিল 36 সেকেন্ডে, তো প্রথমটাই নেবো। যদি তুমি 6 দিয়ে করো তাহলে তোমাকে 30টা নিতে হবে। ঠিক আছে, এটা আবার ক্রস কানেকশন করে গুলি ফেলো না। তো আমরা দেখতে পাচ্ছি যে টাইম আমাদের লাগছে 36, স্পিড আমাদের আছে 15 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো তার জন্য কী করতে হয়, 5-18 দিয়ে গুণ করে দিলেই ইজিলি বেরিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি এটা কাটছে, মানে 2, তো 5 দুগুণে 10, দ্যাট মিনস ট্রেনের যে দৈর্ঘ্য আসছে সেটা আমার কত আসছে, 150 মিটার আসছে। মিটারে কেন, কারণ এই 5-18 দিয়ে গুণ করার ফলে এই 15টা মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো যা উত্তর বেরোবে সব মিটারে বেরোবে। তো অ্যান্সার উইল বি 150 মিটার। এই যে বি এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, বি উইল বি দ্য কারেক্ট। দেখো বুঝলে কিনা। দেখো অঙ্কটা কিন্তু একটুখানি, অঙ্কে কিন্তু কিচ্ছু নেই, অঙ্কটা মুখে মুখে করা যায়। আমি জাস্ট তোমাদের বোঝালাম বলে দেরি হলো। সো আমি 15 মিনিট ধরে বোঝাই, কিন্তু পরীক্ষার সময় যে 15 মিনিট ধরে তো অঙ্ক করবে তা তো না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। সো আমি কতটা, মানে কতক্ষণ টাইম নিয়ে বোঝাচ্ছি, তার উপর অঙ্ক সলভ করতে কতক্ষণ লাগবে সেটা ধরবে না। ঠিক আছে, অঙ্কটা সলভ করতে ততক্ষণ লাগবে যতক্ষণ এইগুলো লিখতে লাগে, এবং এগুলো লিখতেও লাগবে না। যদি প্রসেসটাকে বুঝে থাকো তাহলে কিন্তু ডিরেক্টলি তোমরা সলভ করতে পারবে। এখানে কি পয়েন্টটা আরেকবার বলে দিই, কারণ সামনে পরীক্ষা, হয়তো আর অঙ্ক করার সময় হবে না, সেই জন্য আমি একবারে ভালো করে বলে দিচ্ছি। 36 এবং 30 সেকেন্ড এই দুটো হচ্ছে কি পয়েন্ট এখানে। এই ধরনের অঙ্কে যখন দেখবে দুজন অতিক্রম করছে, মানে দুজনকে অতিক্রম করছে ট্রেন, হতে পারে বিপরীত দিক থেকে বলেছে, এমন হতে পারে একই দিক থেকে আসবে, এমনও হবে। সেম প্রসেস ইউজফুল হবে, সেম প্রসেস কাজ করবে এখানে, সেম প্রসেসই এখানে কাজ করবে। তো 6:5 টাইমের, তার মানে স্পিড হবে এর উল্টো, 5:6। তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ 1, তো 1 ইউনিটের ভ্যালু কী হবে, 3। স্পিডের ডিফারেন্স নিয়েছি, তো রিয়েল স্পিডের ডিফারেন্সই নেবো 3। তো 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালু কত হবে আমার, 5×3=15 কিলোমিটার পার আওয়ার। এবার উত্তরে দেখলাম সব মিটার পার সেকেন্ডে রয়েছে। ঠিক আছে, তো টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু আমার কী হবে, দৈর্ঘ্য। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, 36 × 15 × 5/18 করলে আমি কী পাচ্ছি, 150 মিটার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলো, দ্যাট ইজ দ্য অ্যান্সার। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। পরের অঙ্কটা দেখো, এটাও রেলে পড়া প্রশ্ন। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। কিছুই নয়, ভেরি সিম্পলি করা যায় অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে। একজন ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অংশ ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 20 কিলোমিটার মানে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং পরবর্তী অংশ 70 কিমি পার আওয়ার গতিবেগে পেরোলো, যার ফলে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হয়ে দাঁড়ালো ঘন্টায় 50 কিমি। দুটি অংশের অনুপাত কত? দুটি অংশ বলতে কি, যার যাত্রাপথের প্রথম অংশ এবং যাত্রাপথের পরবর্তী অংশ, এই দুটি অংশ অনুপাত বার করতে বলেছে। ভেরি ইজি প্রশ্ন। কী করবো, আমরা অ্যালিগেশন ইউজ করবো। তো অ্যালিগেশন পদ্ধতি আমরা জানি যে যেটা অ্যাভারেজ সেটা হয় আমাদের মাঝখানে। ঠিক আছে, আর এখানে বসে আমাদের যেটা একটা পার্ট, আর পরবর্তী পার্টটা আমাদের এখানে বসে, যেটা হচ্ছে আমাদের 70। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, যখন তুমি স্পিডের অ্যালিগেশন লাগাচ্ছ, এখানে তুমি এইগুলো যে লিখো, যেগুলো কি, এগুলো স্পিডের অ্যালিগেশন লাগালে যেটা রেশিও বেরোয় সেটা টাইমের রেশিও বেরোয়। অলওয়েজ মনে রাখবে, টাইমের রেশিও বেরোয়, দূরত্বের রেশিও বেরোয় না। আমি বারবার বলছি, স্পিডের অ্যালিগেশন লাগালে টাইমের রেশিও বেরোবে, টাইমের অ্যালিগেশন লাগালে স্পিডের রেশিও বেরোবে। ঠিক আছে, তো অ্যালিগেশন এখানে ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কত, 30, আর এটা হচ্ছে আমাদের কত, 20। কী করে এলো, 50 থেকে 20কে বিয়োগ করতে হয়, 30 আসে। 70 থেকে 50কে বিয়োগ করতে হয়, 20 আসে। অলওয়েজ মনে রাখবে, মাঝের ভ্যালুটা এই অপর দুই ভ্যালুর একটার থেকে বড় হবে, একটার থেকে ছোট হবে। কেন এটা হয়, কারণ এই মাঝের ভ্যালুটা এই দুটো ভ্যালুর মাঝখানে অবস্থান করে। তো 20 থেকে 50 বেশি, 70 থেকে 50 কম হবে। অলওয়েজ এটা মনে রাখবে, এটা অ্যালিগেশন নিয়ম। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, 2:3 আসছে। এই যে 2:3 এসছে, এটা হচ্ছে টাইমের রেশিও এসছে। ভালো করে বুঝবে, এটা টাইমের রেশিও, এটা কিন্তু স্পিড রেশিও নয়। এখানে ভাগ্য ভালো যে 2:3 দেওয়া নেই। অনেকে অ্যালিগেশন করে 2:3 বেরোলে এটাকেই টিক মেরে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেটা একদম রং। কারণ বুঝতে হবে, স্পিডের অ্যালিগেশন লাগালে টাইমের রেশিও বেরোয়, টাইমের অ্যালিগেশন লাগালে স্পিডের রেশিও বেরোয়। ঠিক আছে, কোনো পদ্ধতি মানে ইউজ করার আগে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে মাইনিউটলি ইউ হ্যাভ টু নো দ্য ডিটেলস অফ দ্যাট প্রসেস। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইমের ইস্যু এসছে। তার মানে প্রথম ক্ষেত্রে আমার টাইম কত লাগছে, 2 ইউনিট। ঠিক আছে, তো 2 ইউনিট টাইম লাগছে, 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ, তাহলে প্রথমের ডিস্টেন্স হচ্ছে এই। ঠিক আছে, এখানে আমি D1 বলে মেনশন করছি। পরেরটায় আমার D2 কীভাবে মেনশন করব, দেখো 3 ইউনিট টাইম লেগেছে তোমার
তুমি 70 কিলোমিটার/আওয়ার গতিবেগে তুমি গাড়ি চালাচ্ছিলে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে রেশিও তোমার চেয়েছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই শূন্য কেটে যাচ্ছে, অ্যান্সার কত আসছে? 4:21। দ্যাট ইজ দ্য অ্যান্সার, অর্থাৎ এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজিলি বেরিয়ে গেল। বলো এইটুকু করতে আমার কতক্ষণ টাইম লাগবে? 5 সেকেন্ড, 6 সেকেন্ড, খুব বড় জোর, ইভেন মুখে করে ফেলা যায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা 20 মিনিট হেঁটে যেতে এবং গাড়িতে আসতে সময় নিল। তার মানে সে হেঁটে গেছে প্লাস গাড়িতে এসছে। কত সময় নিয়েছে? 4 ঘন্টা 20 মিনিট সে টাইম নিয়েছে। ঠিক আছে, আর বলছে যদি সে উভয় দূরত্ব হেঁটে যেত, তার মানে সে ওয়াক প্লাস ওয়াক করতো, ডব্লিউ মানে ওয়াক প্লাস ওয়াক, তাহলে সে কত সময় নিত? তাহলে সে 1 ঘন্টা বেশি সময় নিত, মানে 5 আওয়ার অ্যান্ড 20 মিনিট বেশি সময় লিখছে। বিশ্বাস করবে না, এটা এলপিতে পড়েছে, খুব ইজি অঙ্ক, বাট এটা এলপিতে পড়েছে। ঠিক আছে, তো তোমাদের কি জিজ্ঞেস করেছে? তোমাদের বলেছে যে তাহলে সে গাড়িতে যেতে আসতে কত সময় নেবে। দেখো এখানে 2W আছে, 2W = 5 আওয়ার অ্যান্ড 20 মিনিট। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি পাচ্ছি? 5 আওয়ার অ্যান্ড 20 মিনিট মানে কি? মানে 5 3 15 একে 16, মানে 3 ঘন্টা। ঠিক আছে, এখানে আমরা কি পাচ্ছি? 4 3 12 আর 1 13, তাই না? 1 3, 4 3 12 আর 1 13, হ্যাঁ 13 3, সরি 13 3, এটা 13 3 ঘন্টা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াক প্লাস ওয়াক হচ্ছে 16 2, তাহলে শুধু ওয়াক ইকুয়াল টু কী হবে? ডেফিনেটলি 16 3/2, মানে ইন্টু হাফ করলে আমাদের কী হচ্ছে? 8 3 ঘন্টা। ঠিক আছে, তো ওয়াকে যদি 8 3 ঘন্টা সময় লাগে, তাহলে এবারে ইকুয়েশানটা বসাও, ডব্লিউর ভ্যালু কত হচ্ছে? 8 3 প্লাস সি ইকুয়াল টু আমার কী আসছে? 13 3। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 13 3 মাইনাস 8 3, তো আমরা কী দেখতে পাচ্ছি? যে আমরা পাচ্ছি 5 3। ঠিক আছে, তো সি এর ভ্যালু যদি 5 3, মানে একবার কারে যেতে তার 5 3, যেতে 5 3, আসতে 5 3, কারণ যেতে সি মানে একবার, অর্থাৎ একবারে তার 5 3, তাহলে যেতে 5, তার মানে আসতে 5 3 হবে, অর্থাৎ 2C হলে কি হয়ে যাবে? তার 5 3 ইন্টু 2, দ্যাট মিনস 10 3। তো অ্যান্সার আছে 10 3। দেখো ফার্স্ট অপশান, তো ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, ভেরি ইজি প্রশ্ন। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, একটি বড় শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি। তো এই টোটাল যে উচ্চতা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে তোমাদের? 12 সেমি। ঠিক আছে, এই যে বলা আছে 12 সেমি, টোটাল উচ্চতাটা 12 সেমি। যা থেকে তার উপরের অংশ থেকে একটি ছোট শঙ্কু কেটে নেওয়া হলো, এইটুকু পার্ট কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইটুকু পার্ট কেটে নেওয়া হয়েছে, এইটুকু। এটার উচ্চতা কত বলা আছে? লাস্টে বলা আছে ছোট শঙ্কুর উচ্চতা হচ্ছে 9 সেমি। তো প্রকৃত বড় শঙ্কুর আয়তন এবং নিচে গ্লাসের মতো, এই যে গ্লাসের মতো আয়তন তৈরি হচ্ছে, এটাকে ফার্স্ট টার্ম বলা হয়। ঠিক আছে, এই পার্টটার আর প্রকৃত বড় শঙ্কুর আয়তনের অংশটির, প্রকৃত বড় শঙ্কুর আয়তন এবং নিচের অংশটির আয়তনের অনুপাত কত? অ্যাকচুয়ালি এখানে একটু মিসিং গেছে। ঠিক আছে, অংশটির অনুপাত জিজ্ঞেস করা হয়েছিল। ছোট শঙ্কুটার উচ্চতা তোমাদের দিয়েছিল 9 সেন্টিমিটার। আরেকবার বলে দিচ্ছি, এই যে বড়টার উচ্চতা হচ্ছে তোমাদের 12 আর ছোটোটার উচ্চতা হচ্ছে তোমাদের 9। ঠিক আছে, আমি ভেতরেই লিখছি, ছোটো উচ্চতা কত তোমাদের? 9। তো বলা হয়েছে যে এই বড় শঙ্কুটার যে ভলিউম বা আয়তন, তার সঙ্গে এই ফার্স্ট টার্ম, এটাকে গ্লাসের মতো অংশ, এটাকে বলা হয় ফার্স্ট টার্ম, এইটার তোমাদের আয়তন কত? কারণ উপরে পার্টটুকু কেটে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে প্রকৃত শঙ্কুটা ছিল আর এই যে নিচে যে গ্লাসের মতো অংশটা তৈরি হচ্ছে, তার আয়তন কত, মানে আয়তনের মধ্যে অনুপাত কত। ঠিক আছে, এটাই তোমাদের প্রশ্নে বলা ছিল। তো কী করব আমরা? এই হাইট 1, মানে এটাকে আমরা হাইট 1 দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি হাইট 2 লিখছি। এই হাইট 1 আর হাইট 2 এর আমি এখানে কী করছি? রেশিও বার করছি। কত হচ্ছে তোমার? 12:9, তার মানে 4:3। এই যে আমরা হাইট 1 আর হাইট 2 এর রেশিও বার করেছি, মনে রাখবে এদের কিউব করলে ভলিউম পাওয়া যায়, ভলিউমের অনুপাত পাওয়া যায়, নট ভলিউম, ভলিউমের অনুপাত। তাহলে 4 কিউব মানে 64। এটা হচ্ছে বড় যে তোমাদের আছে শঙ্কু, তার আয়তন কত হবে? 64 ইউনিট। ঠিক আছে, আর ছোটোটার কত হবে? 3 কিউব মানে 9 ইউনিট। ঠিক আছে, অর্থাৎ বড় আমরা কি পেয়ে গেলাম? তাহলে বড় যে শঙ্কু আছে তার ভলিউম পেয়ে গেলাম 64 ইউনিট, ছোটো যে শঙ্কু আছে তার ভলিউম পেয়ে গেলাম 9 ইউনিট। ঠিক আছে, সরি নট 9, তো স্কোয়ার করলে 9 আসে, বাই চান্স সিলি মিস্টেক হয় এরকম, 27। ঠিক আছে, এবার তুমি বলো 64 থেকে আমি যদি 27কে বাদ দিই, তাহলে আমি কত পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি 7, 2 আর 1 3 মানে 37। এই যে 37 ইউনিট পেলাম, এটা কার ভলিউম? এটা এর ভলিউম হয়ে যাবে, ভলিউম মানে আয়তন। এইটুকু হচ্ছে আমাদের 27, আর এই টোটালটা হচ্ছে আমাদের 64। ঠিক আছে, টোটালটা 64, ওপরটুকু 27 আর নিচেরটুকু 37। তোমাদের কী জিজ্ঞেস করেছে?
প্রকৃত বড় শঙ্কুর আয়তন আর নিচে গ্লাসের মতো অংশটি অনুপাত কত, এইটুকু মিসিং গেছিলো, অনুপাত কত আমি পিডিএফে ঠিক করে দিচ্ছি তোমাদের। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, 64:37 হবে, ঠিক আছে, কারণ বড়টার আয়তন 64, ছোটোটার আয়তন 37 পেয়ে গেছি আমরা, দ্যাট ইজ দ্য অ্যান্সার। অনুপাতে এটাকে ইজিলি অ্যান্সার দেওয়া যায়, কোনো রকম কোনো মানে এর যে আয়তনের যে সূত্র সেগুলো ইউজ করার দরকার নেই। চলো পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের ভিতরে একটি, আচ্ছা এটা এখানে না ফিগার আঁকা ছিল, ফিগারটা তোমাদের এঁকে দিই তাহলে বেটার হবে, ঠিক আছে। এটা তোমাদের রেলওয়ে এলপি থেকে তোলা এবং ফিগারটা আঁকাই ছিল, সো আমি ফিগারটা এঁকে দিই তোমাদের। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র ছিল এবং এর মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আঁকা ছিল, ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজ, ওকে। আর এটাকে ম্যাচ করানো ছিল, এই যে এটাকে আমার ম্যাচ করানো আছে। কি বলা হয়েছিল দেখো, আমি একটু এটা চেঞ্জ করে নিই। বলা হয়েছিল যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এই কোণটার ভ্যালু বার করতে বলা হয়েছিল, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, আর বলা ছিল এইটা হচ্ছে আমাদের জি বিন্দু। এবার পরও দেখো ম্যাচ করা যাবে, একটা বর্গক্ষেত্র আছে এবিসিডি, এর ভেতরে একটি ত্রিভুজ আঁকা আছে যেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের কাজে লাগবে। সমবাহু ত্রিভুজ মানে এর প্রত্যেকটা বাহু সমান, ত্রিভুজের একটি শীর্ষবিন্দু হচ্ছে জি, এই শীর্ষবিন্দু হচ্ছে জি, মানে এ বি জি এই হলো ত্রিভুজ। তো বলেছে সিবিজি, সিজিবি, সিজিবি মানে এই কোণটার ভ্যালু তোমাদের বার করতে বলেছে। সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মানই, প্রত্যেকটার মানই 6 ডিগ্রি, মানে এই কোণটা আমার 6 ডিগ্রি, এটা যদি 60, এই ছোটোটুকু কত হবে, 30 হবে, কারণ এটা একটা স্কোয়ারের কোণ, স্কোয়ারের যেখানে আমি কাঁসারটা দিচ্ছি, স্কোয়ারের টোটাল কোণের মান কত, একটা কোণের মান কত 90 ডিগ্রি করে হয়, এই টোটালটা 90, তার মানে এইটুকু কত হবে 60, তাহলে এই বাকিটুকু কত হবে 30, তো এইটুকু হচ্ছে আমার 60, তাহলে এইটুকু আমার কত হবে আমার 30, ঠিক আছে, এটুকু কত হবে 30, ওকে। এবার দেখো আমরা আর একটা থিওরাম এখানে জানি, বা না জানলে জেনে নাও, এবং সেটাকে ইউজও করতে হবে আমাদের, সেটা কি, সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। আমরা দেখতে পাচ্ছি এই বাহু আর এই বাহু সমান, কেন সমান, কারণ এই বাহু সমান, তাই না, এটা একটা সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান, তাহলে এ বি ইকুয়াল টু যদি বিসি হয় আর এ বি যদি বিজির সঙ্গে সমান হয়, তাহলে বিজি আর বিসিও সমান, তো এই দুটো বাহু সমান। তো আমরা কি জানি, যেটা বলতে চাইছিলাম যে সমান কোণের বিপরীত বাহুগুলো, সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণ, এখানে যে কোণ আছে তার বিপরীত যে বাহু এইটা, আর এই কোণ তার যে বিপরীত বাহু সমান হবে, ঠিক আছে। তার মানে বিপরীত বাহুর, যদি বাহু দুটো সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হবে, মানে আমি বলতে চাইছি যে বিসি বাহুর বিপরীত কোণের মান যা হবে বিজি বাহুরও বিপরীত কোণের মান তাই হবে, অর্থাৎ জি কোণ আর সি কোণের মান সেম হবে, জি কোণ মানে এইটা, জি কোণ আর সি কোণের মান সেম হবে, কারণ এরা সমান বাহুর বিপরীত অবস্থিত। এটার কারণ কি, কারণ বিজি ইকুয়াল টু আমার সিবি, এই জন্য কারণটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কারণ, ঠিক আছে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ আছে, ভালো করে দেখো, এই যে জি বি সি, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটা একটা কোণের মান আমরা জানি, দুটো কোণের মান সমান, তার মানে আমরা লিখতে পারি অপর দুটো কোণের মান একটা এক্স ধরলে 2x + 30 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 180, ঠিক আছে। তো 2x এর ভ্যালু আমার কী হচ্ছে 150, তার মানে এক্স এর ভ্যালু আমার কী হচ্ছে 75 ডিগ্রি। তো সেটাই তো তোমাকে জিজ্ঞেস করেছে যে জি কোণের মান কত, জি কোণের মান কত, 75 ডিগ্রি, অর্থাৎ সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। দেখো সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ওকে। আশা করি বুঝতে পারলে, ভালো প্রশ্ন ছিল এটা, এটা এলপিতে পড়া প্রশ্ন ছিল, বেশ ভালো প্রশ্ন। চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে, ট্রাপিজিয়ামের ওপর প্রশ্ন, কিন্তু প্রশ্নটাকে 3D করে দেওয়া হয়েছে। নিচের চিত্রে সুইমিং পুলের একটি ধারের, নিচের চিত্রটি সুইমিং পুলের একটি ধারের, তাহলে যদি এটাকে সুইমিং পুলে পরিণত করো কী হবে দেখে নেবে, একটু দেখে নাও। ধরো আমি এটাকে সুইমিং পুলে পরিণত করি, তাহলে কী হবে দেখো, মানে একটা ধারের, এই চিত্রটা হচ্ছে একটা ধারের চিত্র, ঠিক আছে, এই হচ্ছে ধরো সাপোজ সুইমিং পুলের একটা পার্ট, ঠিক আছে, এই হচ্ছে আমার নামবে, ঠিক আছে, এরকম মতো হবে, আশা করি বুঝতে পারছো, এরকম জয়েন হয়ে যাবে এটা আর এটা, ওকে। তো দেখতে পাচ্ছ সুইমিং পুলটা কেমন ছিল, ওকে, এরকম একটা সুইমিং পুল ছিল, ঠিক আছে, এরকম একটা কী ছিল, সুইমিং পুল ছিল, আর তার নিচের পার্টটার চিত্র, একটা ধারের চিত্র এখানে দেওয়া ছিল, এইটা হচ্ছে সুইমিং পুলটার একটা ধার, যেটা চিত্র এখানে দেওয়া আছে, ঠিক আছে, যে চিত্র দেওয়া আছে। এবার দেখতেই পাচ্ছি এটা একটা ট্রাপিজিয়াম, তাই না, এটা একটা কি ট্রাপিজিয়াম, কোনটা ট্রাপিজিয়াম, এই যে এইটা, এটা ট্রাপিজিয়াম, ঠিক আছে।
একটা ধারের চিত্র, এটা এই পুরোটা হচ্ছে সুইমিং পুল, আর তার একটা ধারের ফিগার দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, যেটা ট্রাপিজিয়াম আকৃতির। তো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল তার সঙ্গে আমি যদি লেন্থকে গুণ করি আমি কতটা আয়তন সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে। অলওয়েজ মনে রাখবে যদি ক্রস সেকশন, এটাকে বলা হয় ক্রস সেকশন, ঠিক আছে, এই ক্রস সেকশন এরিয়া যেটা কিনা ট্রাপিজিয়ামের আকারে আছে তার সঙ্গে যদি আমরা লেন্থকে গুণ করি, লেন্থ কত, এখানে লম্বা কত বলেছে 120, মানে এই যে এটা আমার কত 120, 120, ঠিক আছে। যদি গুণ করা হয় তাহলে অ্যান্সার পেয়ে যাবো। কী পেয়ে যাবো? তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। তো অলওয়েজ এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 10 + 6 মানে 16 ইন্টু উচ্চতা, উচ্চতা কত আমাদের বলে দিয়েছে, দেখো 6 বলে দিয়েছে এখানে, উচ্চতা 6 ইন্টু লেন্থ, লেন্থ কত হবে আমাদের 120। এইটুকু হচ্ছে ট্রাপিজিয়ামের আয়তন, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার সঙ্গে আমরা যেই লম্বাকে গুণ করে দিচ্ছি আমরা ভলিউম পেয়ে যাবো, মানে আয়তন পেয়ে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি এটা কাটছে, মানে 8 8 6 48, 48 ইন্টু 120, ঠিক আছে, 0 8 12 96 6 আর থাকলো 9, 48 আর 9 48 আর 10 হলে 58 হতো, তো 57 হয়ে যাবে। তো 5760 ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। এখান থেকে তুমি কী শিখলে? দুটো জিনিস শিখলে। এক, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে। কীভাবে লিখি এখানে, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, বাকি কোনোটাই সমান্তরাল নয়, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমার হাইট, এইটা হচ্ছে আমার হাইট, ঠিক আছে। এটা গেল আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার সঙ্গে আমি যদি লেন্থকে গুণ করি, লম্বাকে যদি আমি গুণ করি আমি কী পেয়ে যাবো? আমি পেয়ে যাবো আয়তন, ঠিক আছে। আমি কী পেয়ে যাবো? আমি পেয়ে যাবো আয়তন। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি এই অঙ্কটাকে ইজিলি করতে পারবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন। কি বলা হয়েছে? ABCD একটি বর্গক্ষেত্র আছে, এটাতে ছবি আঁকা ছিল না, ঠিক আছে, এটাও এলপির প্রশ্ন তোমাদের। ABCD একটি বর্গক্ষেত্র আছে, ওকে। এই বর্গক্ষেত্রে AB বাহু, তো আমি এখানে ABCD নাম দিয়ে দিচ্ছি। ওপর একটি বিন্দু হচ্ছে ই যে মধ্যবিন্দু তা বলেনি, এনি বিন্দু ই। আর কি বলে দিয়েছে? আর তোমাদের বলে দিয়েছে যে B = আমাদের 17, এই যে এইটা আমাদের কত, এটা আমাদের 17, ঠিক আছে। B = 17 মানে এই যে লাইনটা, এই লাইনটা আমাদের কত, 17, ঠিক আছে, এই লাইনটা আমাদের 17, ওকে। এইটুকু আমাদের হচ্ছে কত, 17। কি আর কি বলে দিয়েছে? আর বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে তোমাদের 84 বর্গ। আচ্ছা, ত্রিভুজ কোথা থেকে এলো? ও, ADE ত্রিভুজ আছে, আচ্ছা, ADE ত্রিভুজ, আচ্ছা, ADE এই হচ্ছে আমার ত্রিভুজ। এই ত্রিভুজটা তোমাদের ক্ষেত্রফল কত বলেছে? 84 বর্গ সেমি। এখন দেখো, আমরা দেখতেই পাচ্ছি যে, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা দেখতে পাচ্ছি যে এই টোটালটাই এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, ইয়েস। তাহলে পুরোটা যদি এক্স হয় তাহলে এইটুকু আমার কত হবে? এক্স মাইনাস 17 হবে। এইটুকু হচ্ছে আমার এক্স মাইনাস 17, ইয়েস অন্য বলো, তাই না? টোটালটা যদি আমার এক্স হয়, এইটুকু যদি আমার 17 হয়, তাহলে এইটুকু কত হবে? এক্স মাইনাস 17 হবে। আর আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল জানি, সেটা আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? সেটা সমস্যা আমাদের কত? 84। এখান থেকে আমরা কি পাচ্ছি? হাফ ইন্টু ভূমি আমাদের কত? এক্স মাইনাস 17, আর কি আছে আমাদের? এক্স, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে x² মাইনাস 17x মাইনাস আমাদের কত আসছে? 168 ইকুয়ালটা আমার কী আসছে? 0। কীভাবে করলাম? এই 84 সঙ্গে 2 গুণ করলাম, গুণ করে এদিকে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 24 মাইনাস 7 168 = 0। আর করার দরকার আছে, বুঝতেই পারছো, x = 24 আসবে, ঠিক আছে, x = 24 আসবে। তাহলে x = 24, এটাই আমার অ্যান্সার হবে। না, অ্যান্সার বলেনি, বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত বেরিয়েছে? আমাদের বেরিয়েছে 24, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কী হবে? 24 × 24 হবে, কারণ বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করলে আমরা কী পাই? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তো 5 6 7, অর্থাৎ ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারলে? x স্কোয়ার করলে আমরা কী পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো ক্ষেত্রফল। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, বলেছে যে এই যে AB আছে, ঠিক আছে, আর এই যে CD আছে,
এ হচ্ছে প্যারালাল, ঠিক আছে, এবি এবং সিডি হচ্ছে প্যারালাল, দেখতে পেলে লিখে দিলাম এবি, এই হচ্ছে আমার এবি আর এই হচ্ছে আমার সিডি, এরা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। এই লাইনটাকে এরা প্যারালালি ছেদ করেছে, তার মানে এটা 70 ডিগ্রি মানে এটা 70 ডিগ্রি হবে, ঠিক আছে। যখনই দুটো রেখা প্যারালালি একটা রেখাকে ছেদ করে তখন এখানে যে কোণ উৎপন্ন হয় এখানে সেম কোণ উৎপন্ন হয়। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, তুমি বলো এখানটা কত, এই টোটালটা 180, এটা 70, তারপরে এটা কত হবে 110 ডিগ্রি হবে, ঠিক আছে। তা তুমি দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যার এটা 110, এটা 20, তার মানে দুটো মিলে কত হলো 130, আর এই টোটালটা আমার 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, তার মানে এই কোণটা কত হয়ে যাবে 180 মাইনাস 130, দ্যাট মিনস এই কোণটার ভ্যালু চলে আসবে আমার 50 ডিগ্রি। বলো বুঝলে কিনা, ঠিক আছে। দ্য অ্যান্সার উইল বি হিয়ার এ 50 ডিগ্রি। চলো পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, একটি দ্বিঘাত সমীকরণ লেখো যেটি রুটস হচ্ছে এইটা এবং এইটা, -3 এবং +5। দেখো রুটস যখন মাইনাসে থাকে, ঠিক আছে, রুটস যখন মাইনাসে থাকে তখন ফ্যাক্টর প্লাসে হয়, ওকে। তো এই যে ইকুয়েশনটা আছে তার একটা ফ্যাক্টর হচ্ছে x+3 আর একটা ফ্যাক্টর হবে x-3। প্লাস কেন দিলাম, কারণ মনে রাখবে এখানে যেটা মাইনাস থাকে এখানে সেটা প্লাস হয়ে যায়, এখানে যেটা প্লাস থাকবে এখানে সেটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এই দুটোকে গুণ করলে তুমি কোনটা পাচ্ছ সেটাই তোমার অ্যান্সার হবে। তো করে নাও, দেখতে পাচ্ছ x² - 5x + 3x - 15, তো পাচ্ছি কোনটা x² - 2x - 15 পাচ্ছি, দ্যাট মিনস দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কত ইজি, কি বললাম, যখনই রুটস দেখবে মাইনাসে আছে তখন ফ্যাক্টর হয়ে যাবে প্লাসে, এবং এক্স তো তার সঙ্গে একটা অ্যাড করবে, তাহলে x+3 প্লাস কেন হলো, মাইনাস ছিল তাই, মাইনাস মানে +5 ছিল, এটা হয়ে গেল -5, ঠিক আছে। এই দুটোকে ইন্টু করে দিলে যেটা আসবে সেটাই আমার উত্তর হবে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন, এটাও তোমাদের এনটিপিসিতে পড়েছিল 2016 সালে। একটি ক্লাসে 180 জন ছাত্র আছে, টোটাল তাহলে ছাত্র সংখ্যা কত 180, ঠিক আছে। তো বলছে যে 7 জন ছাত্র সবকটি সাবজেক্ট, কী কী সাবজেক্ট আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে আর ম্যাথ আছে। এই তিনটে সাবজেক্টের প্রত্যেকটাতে 7 জন ছাত্র কী করেছে, ফেল করেছে। সবকটা ছাত্র মানে 7 জন ছাত্র, সবকটার মধ্যে 7 জন ছাত্র ফেল করেছে। তাহলে পাস করেছে কজন, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 173 জন পাস করেছে। ইয়েস অর নো বলো, এটুকু বুঝতে পারছো। টোটাল যদি 180 জন হয় তার মধ্যে 7 জন যদি ফেল করে থাকে তাহলে পাস করেছে কজন, 173। এবার এই পাস করার তিনটে ক্যাটাগরি আছে, হতে পারে এদের মধ্যে কেউ কেবলমাত্র অনলি একটা সাবজেক্টে পাস করেছে, অনলি ওয়ান সাবজেক্ট, হতে পারে কেউ অনলি দুটো সাবজেক্টে পাস করেছে, আর হতে পারে কেউ অল 3 সাবজেক্টে পাস করেছে, তাই না। এরা হচ্ছে পাস করেছে, এই পাস করার মধ্যে অনলি ওয়ান সাবজেক্টে পাস থাকতে পারে, অনলি 2 সাবজেক্টে পাস থাকতে পারে, অল 3 সাবজেক্টে পাস থাকতে পারে। তাই 3 প্রকারের লোক এই ভেতরে আছে, 3 প্রকারের স্টুডেন্ট, ঠিক আছে। ফেলকে বাদ দিয়ে দিয়েছি, টোটাল এত, ফেলকে বাদ দিলে এরা পাসই পড়ে থাকে। এই পাস করার 3টে ক্যাটাগরি আছে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, 144 জন কেবলমাত্র একটি বিষয়ে পাস করেছে, তো এইখানটায় আমরা লিখবো 144, কারণ এরাই কেবলমাত্র একটি বিষয়ে পাস করেছে, তো লেখো 144 জন, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি 21 জন কেবলমাত্র দুটো বিষয়ে পাস করেছে, কেবলমাত্র কোনো দুটো বিষয়, তার মানে এই জায়গাটায় যেটা অনলি 2, এখানে লেখো 21। তাহলে বাকি যারা পড়ে আছে তারা সবকটা বিষয়ে পাস করেছে। এই 173-এর মধ্যে এরা অনলি 1-এ পাস করেছে, এরা অনলি 2-তে পাস করেছে। তাহলে বাকি যারা পড়ে থাকে তারা 173-এর মধ্যে এই দুটোকে বাদ দিলে বাকি যেটা পড়ে থাকে তারা হচ্ছে অনলি 3-তে পাস করেছে। কতজন, 8 জন, আমরা দেখতেই পাচ্ছি। 65 হচ্ছে, 173 থেকে 165 বাদ দিলে 8 জনই পড়ে থাকে। অর্থাৎ আমরা যদি এখানে প্রশ্ন করতো এমন স্টুডেন্টদের বার করো যারা সমস্ত বিষয়ে পাস করেছে 3টে বিষয়, তাহলে উত্তর হতো 8 জন। সেটাও দেওয়া আছে, সেটা কিন্তু মারবে না, এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়। এরপর কি বলছে দেখো, বলেছে এমন কতজন ছাত্র আছে যারা দুটো বিষয়ে অন্তত পাস করে। দেখো এই যে অল 3, এই অল 3-এর মধ্যে এরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেতেই পাস করেছে, তাহলে এরা তো দুটো বিষয়ে পাস করেছে। আর 21 জন তো আছেই, বলেই দেওয়া আছে যারা কেবলমাত্র দুটো বিষয়ে পাস করেছে, মানে এই গোষ্ঠীটা হবে যারা কেবলমাত্র দুটো বিষয়ে পাস করেছে। দ্য অ্যান্সার উইল বি হেয়ার 29। ভালো করে বুঝবে, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি জানি, লাস্টের অংশটা তোমাদের গন্ডগোল পাকাবে, তাও বলে দিচ্ছি। দেখো এই যে এটাকে সেট থিওরি বলে বা ভেন ডায়াগ্রাম থিওরি বলে, এক্ষেত্রে দুটো ব্যাপার থাকে, এক হচ্ছে অনলি 3 আর অ্যাটলিস্ট 3, ঠিক আছে, LEAST, আমি উল্টো লিখলাম,
জাস্ট এ মিনিট, হ্যাঁ অ্যাটলিস্ট LEAST অ্যাটলিস্ট 2, অনলি 2 অ্যাটলিস্ট, অনলি 2 কারা? যারা শুধুমাত্র দুটো বিষয় পাস করেছে, তারা আর একটা বিষয় ফেল করে গেছে। আর অ্যাটলিস্ট 2 মানে যারা অন্তত দুটো বিষয় পাস করেছে। অন্তত দুটো বিষয় মানে কি, তারা 3টে বিষয় পাস করতে পারে, কিন্তু দুটো বিষয় তাদের পাস করা থাকতেই হবে। অনলি 2 মানে বলেই দেওয়া হচ্ছে তারা কেবলমাত্র, ধরো কেউ ফিজিক্স আর কেমিস্ট্রিতে পাস করেছে, ম্যাথে ফেল করে গেছে, তাকে অনলি 2তে রাখা হবে। আর যারা 3টেতেই পাস করেছে তারা তো অন্তত দুটোতে পাস করেইছে, সুতরাং তাদেরকে অ্যাটলিস্ট 2তেও রাখা যেতে পারে, অনলি 2তেও রাখা যেতে পারে। সো মনে রাখবে, এখানে বলেছে অন্তত দুটো, মানে অ্যাটলিস্ট, অন্তত, এইটা হচ্ছে বাংলা হয় অন্তত, ঠিক আছে, অন্তত। আর এটার বাংলা হয় কেবলমাত্র। সো কেবলমাত্রতে 21 জন আছে, আর অন্তত দুটোতে পাস করেছে এমন 8 জন আছে। তাহলে টোটাল, কারণ এই 8 জন তো সমস্ত বিষয়েই পাস করে গেছে, তোমার তারা অন্তত দুটো বিষয় পাস তো করিয়েছে। অতএব 21 + 8 = তোমাদের হবে 29। তো অ্যান্সার হেয়ার উইল বি 29, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারলে। তো ভেন ডায়াগ্রাম না এঁকেও এটাকে সলভ করা যায়। তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে একটা থিওরি আছে, ঠিক আছে। এই থিওরি আমি তোমাদের জিওমেট্রিতে পেট ক্লাসেও করাবো, এখনও পর্যন্ত করানো হয়নি। এর ওপরে মানে আমি তোমাদের করাবো জিওমেট্রিতে, মানে করিয়েছি কিন্তু আরও করাবো। তো এখানে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে, যখনই বেজ দেওয়া থাকবে বা বাহু দেওয়া থাকবে, তখন এরিয়া হয় তাদের অনুপাতের সমান। যেমন দেখো, এখানে BD দেওয়া আছে, দেখো BD/DC কত দেওয়া আছে, 2:3। তাহলে লিখে নেওয়া যাক, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3, ঠিক আছে। AE/EC কত দেওয়া আছে, 1 এবং 4, ঠিক আছে। তোমাকে বলেছে ফাইন্ড DEC। DEC কোনটা? এইটা DEC, এই ত্রিভুজটা বার করতে হবে, DEC। আমি যদি একটু কালার করে দিই তাহলে তোমরা বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এই ত্রিভুজটাকে খুঁজে বার করার কথা, এই যে হলুদ ত্রিভুজটা আমি করে দিয়েছি, এই ত্রিভুজটাকে তোমাদের খুঁজে বার করতে বলা হচ্ছে, ঠিক আছে। এর এরিয়া খুঁজে বার করতে বলা হচ্ছে। এখন দেখো আমি কী বললাম, যে রেশিও দেওয়া আছে সেই অনুপাতে এরিয়াকে ভাগ করে দাও। তাহলে টোটাল এই যে ABC, এর টোটাল এরিয়া কত দেওয়া আছে, 100 ইউনিট। BD/DC 2:3, তার মানে এই 2:3 অনুপাতে 100কে ভাগ করে দাও, ঠিক আছে। তার মানে লিখছি BD/DC আমার কত আছে, 2:3, মানে আমার এখানে অ্যাকচুয়ালি কী আছে, 5। তো 5 ইউনিটের ভ্যালু আমার হয়ে যাবে 100, ঠিক আছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমার যদি 100 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু 20, তো 2 ইউনিটের ভ্যালু আমার দাঁড়াবে 40, আর 3 ইউনিটের ভ্যালু আমার দাঁড়াবে 60। ইয়েস, তাহলে এটা আমার 40, আর এদিকে এই টোটালটা, শুধু হলুদটা না, হলুদ সমেত এই টোটালটা আমার ভ্যালু কত দাঁড়াবে, আমার দাঁড়াবে 60। আমি লিখছি না এখানে, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি 60। 3 = 60, 2 = আমাদের 40, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, এবার বলছে তোমাদের AE/AC, দেখো AE/EC, ঠিক আছে, কত, 1:4। তাহলে লেখো এখানে AE/EC কত আমার, 1:4। এখানে কত দাঁড়াচ্ছে, 5। এই 5 ইউনিটের ভ্যালু কী দাঁড়াবে বলতো, 60। কেন? কারণ দেখতে পাচ্ছি এইটুকু, এই টুকরোটুকু, এই ADC, ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল কী দাঁড়িয়েছে আমার, 60 ইউনিট। এই 60 ইউনিটকে আবার এই রেশিওতে ভাগ করে দেবে, 1:4 রেশিওতে। তো 5 ইউনিটের ভ্যালু যদি 60 হয়, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে, 12, আর 4 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে আমাদের, 48। দ্যাট মিনস এটার যে ভ্যালু আসবে সেটা আমাদের আসবে 48। অ্যান্সার উইল বি 48 ইউনিট। ইউনিটটা এখানে দেওয়া আছে, তো 48 ইউনিট উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। খুবই ভালো প্রশ্ন, ওকে। এটা তোমাদের CGL মেন্সে পড়া প্রশ্ন, বিশ্বাস করবেন এটা CGL মেন্সে পড়া, এবং এই সেম প্রশ্ন NTPC-তে 2016 সালে পড়েছিল, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, 13 দাগ। পরের দিন তোমাদের 14 দাগ থেকে কমপ্লিট হবে, ঠিক আছে। টোটাল চেষ্টা করব 600 থেকে 700 অঙ্ক করানোর, ঠিক আছে, এবং কালকেও তোমাদের ক্লাস আসবে এটার, নইলে NTPC আগে কমপ্লিট করানো যাবে না, ওই জন্য কালকেও তোমাদের ক্লাস আসবে। একটি হোস্টেলে 100 জন ছাত্র আছে, 42 জন সায়েন্স গ্র্যাজুয়েট, 34 জন আইন গ্র্যাজুয়েট এবং 58 জন কমার্স গ্র্যাজুয়েট আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি দেখো টোটাল ছাত্র আমাদের 100, ঠিক আছে, টোটাল ছাত্র আমাদের 100, ওকে। তার মধ্যে সায়েন্স গ্র্যাজুয়েট কত, 42, ল গ্র্যাজুয়েট, L বলে লিখছি, ল গ্র্যাজুয়েট, আইন মানে ল গ্র্যাজুয়েট কত, 34, আর কমার্স গ্র্যাজুয়েট কত দেখতে পাচ্ছ, 58। তুমি যদি যোগ করো তুমি কী পেয়ে যাচ্ছ দেখো তো, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 8 হচ্ছে তোমাদের 14, 4 হাতে হলো 1, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 4 হচ্ছে তোমাদের 13। তুমি দেখতে পাচ্ছ টোটাল স্টুডেন্ট 100, অথচ যোগ করলে এখানে 134 আসছে। তাহলে কি ডাটা ভুল দেওয়া আছে? না,
ডাটা কিছু ভুল দেওয়া নেই, ঠিক আছে। প্রথম ইমপ্রেশন যারা প্রথমবার করছে তাদেরকে এটাই মনে হয় যে স্যার এখানে কী করে এটা হয়, এটা তো টোটালটা তো 100, এখানে 134 হতে পারে না, হতে পারে। কারণ এখানে কি করা হয়েছে, সায়েন্স এবং ল যারা পড়ছে তারাও তো সায়েন্স নিয়ে পড়ছে, সায়েন্স আর কমার্স নিয়ে যারা পড়ছে তারাও তো সায়েন্স নিয়ে পড়ছে, সেই সমস্ত ডবল স্টুডেন্টই ইনক্লুড করা আছে এই হিসাবটাতে। এখানে বলা থাকবে না, কিন্তু এরকমভাবেই তোমাদের সেট থিওরি তৈরি করা হয় যাতে এই ভ্যালুটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তাহলে কত হয় এখানে 134, তুমি দেখতে পাচ্ছ যে এখানে 100 এখানে 134, মানে ফারাক কত, 34 জনের ফারাক। মানে এই 34 জন সায়েন্স নিয়েও পড়ছে, ল নিয়েও পড়ছে, কমার্স নিয়েও পড়ছে। এই যে এক্সট্রা আমি 34 জন বার করলাম, এই 34 জন কিন্তু সায়েন্স, ল এবং কমার্স তিনটেই আছে এদের, এবং তারা ইনক্লুড আছে বলেই এই ব্যাপারটা বেড়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখো, তুমি অঙ্কে আরও কিছু তোমাদের এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের ইউজ করতে হবে। কি বলা আছে দেখো, বলা আছে 8 জন ছাত্র সায়েন্স এবং আইন। এবার দেখো এখানে কিন্তু বলা নেই অনলি সায়েন্স অ্যান্ড গ্র্যাজুয়েট, মনে রাখবে সেট থিওরিতে কিছু বলা না থাকলে তুমি ধরবে না। 8 জন ছাত্র সায়েন্স অ্যান্ড আইন গ্র্যাজুয়েট মানে এরা সায়েন্স, আইন গ্র্যাজুয়েট এবং ল হতেও পারে, অ্যাটলিস্ট এরা দুটো নিয়ে পড়ছে, কেবলমাত্র দুটো নয়, কিন্তু একটু আগে অ্যাটলিস্ট আর কেবলমাত্র মধ্যে পার্থক্য তোমাদের বলেছি। তো 8 জন ছাত্র সায়েন্স অ্যান্ড কমার্স, ঠিক আছে। তারপর কি বলেছে, তারপর লাইনটা পড়ো, 13 জন ছাত্র আইন এবং কমার্স, তার মানে ল অ্যান্ড কমার্সে কতজন আছে, 13 জন আছে, ঠিক আছে। তারপর কি বলছে, তারপরের লাইনটা 18 জন ছাত্র কমার্স অ্যান্ড সায়েন্স, কমার্স অ্যান্ড সায়েন্স একবার হয়ে গেল। ও এটা তোমাদের আইন হবে, এই জায়গায় আমি লিখেছি ভুল, ঠিক আছে। এটা তোমাদের কী হবে, ল হবে, LS+L, কমার্স অ্যান্ড সায়েন্স এবার আসছে, কতজন আছে, 18 জন, ঠিক আছে। ঠিক তো করেছি, হ্যাঁ ঠিক আছে। এখানে তুমি যোগ করে কি পাচ্ছ, দেখো তুমি পাচ্ছ 39, ঠিক আছে। এরা কারা, এরা হচ্ছে অ্যাটলিস্ট 2, ভালো করে বুঝবে, এরা হচ্ছে অ্যাটলিস্ট 2, এরা হচ্ছে অ্যাটলিস্ট 2, আর এরা হচ্ছে অল সাবজেক্ট, ঠিক আছে। তাহলে তুমি বলো, তুমি ভালো করে বোঝো একটা জিনিস, এরা হচ্ছে অল তিনটেতে, ঠিক আছে। মানে এই যে অল, ভালো করে বুঝবে, এই যে অল, এরা অ্যাটলিস্ট 2, ওই জন্য এদেরটা বেশি হয়েছে। তাহলে এখানে তুমি যদি এদের মধ্যে তুমি যদি বিয়োগ করো 39 থেকে 34, তুমি যদি বিয়োগ করে দাও তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ 5। এই 5 এরা হচ্ছে সব কটা সাবজেক্টই নিয়েছে, এরা এই যে 5, এই 5 জন কী করেছে, এরা সব কটা সাবজেক্ট নিয়েছে, ঠিক আছে। এরা হচ্ছে অনলি 3 সাবজেক্টে, এই 5 জন হচ্ছে অনলি 3, ঠিক আছে। ভালো করে বুঝো, এই 5 জন হচ্ছে কি অনলি 3, ওকে। তো আমি এটা এখানে না লিখে আমি নিচে লিখে দিচ্ছি, এই 5 জন, এই যে 39 আর 34-এর মধ্যে বিয়োগ করলাম, আর যেটা আসছে 5 জন, এই 5 জন হচ্ছে অনলি 3, অর্থাৎ এরা কেবলমাত্র 3টে সাবজেক্ট নিয়েছে, ঠিক আছে। এবার যদি আমি এখানে ভেন্ডাগ্রাম আঁকি, এটা ভেন্ডাগ্রাম দিয়ে করলে তোমাদের বেটার বোঝাতে পারবো আমি, ঠিক আছে। এবার যদি আমি এখানে ভেন্ডাগ্রাম আঁকলাম, আমি কি দেখতে পাচ্ছি, আচ্ছা একটু ভালো করে দিই, ঠিক আছে। আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, দেখো ভালো করে বুঝো ভেন্ডাগ্রামটা, আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটায় আমার 5 বসবে, কারণ এই পয়েন্টটা সবার মধ্যে কমন, ঠিক আছে। এখানে তুমি 5 বসাও, এখানে তুমি বসাও 5, ঠিক আছে। এই কমন, এই জায়গাটা আমার 5 বসবে, ওকে। এটা যদি 5 বসে, তুমি দেখতে পাচ্ছ আমি যদি এটাকে সায়েন্স করে দিই, সায়েন্সে কতজন আছে আমার, 42 জন, ঠিক আছে। লতে কতজন আছে আমার, 34, ঠিক আছে। আর কমার্সে কতজন আছে আমার, 58, ওকে গেল। এবার দেখো এই যে আমি 58, 34, এই টোটাল সার্কেলটা রিপ্রেজেন্ট করছে 42কে, এই টোটাল সার্কেলটা রিপ্রেজেন্ট করছে 34কে, এই টোটাল সার্কেলটা রিপ্রেজেন্ট করছে কমার্সকে, মানে 58কে। তার মধ্যে এইটুকু, এই যে এই পার্টটুকু, 5কে ধরে এই পুরো পার্টটুকু, এই পুরো পার্টের ভ্যালু হচ্ছে তোমাদের 8, কারণ সায়েন্স এবং ল 8। দেখো এই পার্টটা, এই সার্কেলটা ইন্টারসেক্ট কোথায় করেছে, এই সার্কেলের জায়গায় করেছে, এই সার্কেলটা, এইখানটা হচ্ছে আমাদের 8, টোটালটা 8, তার মধ্যে এইটুকু 5, তাই ওপরটুকু কত হবে আমাদের, 3 হবে, ইয়েস। সিমিলারলি দেখো এই পুরো সার্কেলটা ল, এই পুরো সার্কেলটা কমার্স, ল আর কমার্সে 13 জন আছে, তার মধ্যে এইটুকু 5, তাহলে এইটুকু কত হবে আমাদের, ওটুকু 5, তার মানে এইটুকু কত হবে আমাদের, 8 হবে। সিমিলারলি দেখো এখানে এই পুরো সার্কেলটা কমার্সের আর এই পুরো সার্কেলটা সায়েন্সের, এরা এই জায়গায় ইন্টারসেক্ট করেছে, তাহলে এইটুকু যদি 5 হয়, বাকিটুকু কত হবে, সায়েন্স আর কমার্স মিলে কত আছে, 18, তাহলে এইটুকু আমাদের কত হয়ে যাবে, 13,
বলো বুঝলে কি না, একটু ঠিক করে। হ্যাঁ 13, হ্যাঁ কিছুতেই লেখা যাচ্ছে না কারণ বড্ড ছোটো জায়গা হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের 13। আচ্ছা একটা কাজ করি, আমার ব্রাশ সাইজটা একটু ছোটো করি। হ্যাঁ 13, ঠিক আছে। ব্রাশের সাইজ ছোটো করলে তখনই করা যাচ্ছে। তো 13, তো দেখতে পাচ্ছ এখানে যে, আচ্ছা তুমি বলো তাহলে তোমাকে কী বলেছে, কী জিজ্ঞেস করেছে, সায়েন্স গ্র্যাজুয়েট কতজন আছে, ঠিক আছে। সায়েন্স গ্র্যাজুয়েট, এই যে সায়েন্স গ্র্যাজুয়েট কতজন, তুমি দেখতে পাচ্ছ এই টোটালটা তোমাদের 42, তোমাদের এটা 3, এটা 5, এটা 13, মানে 21, তাহলে এই বাকিটুকু কত হবে, 21। এই যে পার্টটা শুধু খালি রয়েছে, এই পার্টটাই তোমাদের সায়েন্সের পার্ট, তাহলে অ্যান্সার উইল বি 21। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুবই ভালো প্রশ্ন। আচ্ছা ওটা লাস্ট প্রশ্ন ছিল না, 15 দাগ পর্যন্ত আমরা করাবো, ঠিক আছে আজকে। তো একটি টাকা অমল, বিমল এবং চন্দনের মধ্যে 3:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ 3:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। বিমল তার টাকার 1/4 অমলকে দিচ্ছে। ধরে নাও অমলের কাছে 3 টাকা আছে, বিমলের কাছে 4 টাকা আছে, আর চন্দনের কাছে 5 টাকা আছে, ঠিক আছে। তাহলে অমলের কাছে 4 টাকা আছে, অমল তার টাকার 1/4 করছে, অর্থাৎ 1 টাকা, কারণ 4 কাটলে 1 টাকা হচ্ছে। এই 1 টাকা সে কাকে দিচ্ছে, অমলকে দিচ্ছে। বিমলের কাছ থেকে টাকা অমলের কাছে যাচ্ছে, কত টাকা, 1 টাকা, কারণ 4-এর 1/4 মানে 1, তাহলে অমলের টাকা 1 টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বিমল কি করছে, তার 1/4, দেখো দুবার, একবার অমলকে দিচ্ছে 1/4, একবার চন্দনকে দিচ্ছে 1/4। তাহলে আবার 1 টাকা বিমলের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, চন্দনের কাছে 1 টাকা ঢুকছে, তাহলে চন্দনের টাকা হয়েছে 6, বিমলের টাকা কিন্তু 2 হয়ে গেছে, কারণ বিমল 1 টাকা অমলকে দিয়েছে, বিমল 1 টাকা চন্দনকে দিয়েছে, তার মানে বিমলের 2 টাকা কমে গেছে। তো এখন রেশিও হচ্ছে 4:2:6, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এবার বলছে যে চন্দন তার 1/6 অমলকে দিচ্ছে, চন্দন তার 1/6, তাহলে চন্দনের 1/6 মানে কত, 1/6, অর্থাৎ 1 টাকা। চন্দন কি করছে, তার 1/6 মানে 1 টাকা অমলকে দিয়ে দিচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো, অমলের টাকা হয়ে যাচ্ছে 5, বিমলের টাকা আর চেঞ্জ হচ্ছে না, কিন্তু চন্দনের টাকা 1 কমে যাচ্ছে, অর্থাৎ 5 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার উইল বি 5:2:5, দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো মুখে করার প্রশ্ন, এটা বিগত বছরে সিএইচএসএলে পড়েছে 2016 কি 17-তে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দারুণ প্রশ্ন। দেখো পরীক্ষায় বসে তুমি যত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝতে পারবে আর তার উপর বেস করে তোমার মাইন্ড যত তাড়াতাড়ি কাজ করবে, তত অঙ্কটার সলিউশন দ্রুত বেরোবে। এই পদ্ধতি হচ্ছে বেস্ট পদ্ধতি, ঠিক আছে, একদম এফেক্টিভ এবং রিয়েলিস্টিক পদ্ধতি। চলো পরের প্রশ্নে যাবো আমরা। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে। এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে x:y, ঠিক আছে। তাহলে এ এবং বি এর বয়সের অনুপাত কত, x:y। এর বয়স 3 বছর বৃদ্ধি পায়, ঠিক আছে। এইটা হচ্ছে এর বয়সের অনুপাত, এ হচ্ছে বি এর বয়সের অনুপাত, মানে অনুপাতের ভ্যালু x:y। এর বয়স কি বলছে, 3 বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে বি এর বয়স কি বলছে তোমাদের, 2 বৃদ্ধি পাচ্ছে, ওকে। তাহলে এখন কি হয়ে যাচ্ছে, এই এক্সটা হয়ে যাচ্ছে তোমাদের 24, এই ওয়াইটা হয়ে যাচ্ছে তোমাদের 25। এটা কখন হচ্ছে, যখন ওভারঅল বয়স 5 বছর বৃদ্ধি পেয়েছে, তাই না। তুমি দেখতে পাচ্ছ এদের যোগফল কত, 49, তাই না। 49, এটা যদি আমি 24x, এটা যদি 25x ধরে নিই, তাহলে 49x-এর আমার যে ভ্যালু আসছে, সেটা যে সমষ্টি ছিল তার সঙ্গে 5 যোগ করলে আসবে, তো 93 + 5 মানে 98। তো এক্সের ভ্যালু আমার কী আসছে, আমার আসছে 2, তাই না। অর্থাৎ এই 24x-এর যে অ্যাকচুয়াল ভ্যালু এখানে এসে গেল 48, ঠিক আছে। আর এই 25x-এর অ্যাকচুয়াল ভ্যালু কত এসে গেল আমার 50। তোমাদের কী বলছে, তোমাদের বলছে যে প্রকৃত বয়স অনুপাত কত ছিল। তাই তুমি দেখতে পাচ্ছ 48 কখন হয়েছে, যখন 3 বেড়েছে, তার মানে প্রকৃত বয়স 3 কম ছিল, তার মানে এটা হয়ে যাবে 45। আর 50 কখন হয়েছে, যখন 2 বেড়েছে, তখন এর থেকে 2 বিয়োগ করে দাও, এটা হয়ে যাবে তোমার 48। তো অ্যান্সার উইল বি 45:48, দ্যাট মিনস সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, এটা আমাদের লাস্ট ভিডিও ছিল, অঙ্ক ছিল। পরের দিন তোমাদের 16 দাগ থেকে আবার স্টার্ট হবে। থ্যাংক ইউ, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও।